গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতুড়ে গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা গল্প ডাক্তারের বিপদ। গল্পে বিভিন্ন চরিত্রে দীপায়ন মালাকার, সৃজন গুপ্ত এবং অন্যান্যরা। গল্পে পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্প পাঠ, পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গাইন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ডাক্তারের বিপদ। অনেক দিন আগের কথা। সন্ধেবেলায় পাশের গ্রাম থেকে ডাক এলো। না গেলেই নয়। রোগীর অবস্থা শুনে ডাক্তারবাবু আর না বলতে পারলেন না। এসেছিলেন এক ভদ্রলোক। ডাক্তারবাবু ভাবলেন যাই, আর তাছাড়া সেবাই তো তার ধর্ম। অগত্যা ডাক্তারবাবুকে যেতেই হলো। দূর অবশ্য বেশি নয়, দুটি গ্রামের মধ্যে মাইল চারেকের একটা বিলের ব্যবধান। এই বিলটা সম্বন্ধে চারপাশের লোকের অনেক কালের ভয় আছে। বিশেষ করে বিলের মাঝামাঝি জায়গায় বহুকালের যে বুড়ো বট গাছটা আছে, সেখানে যে অসংখ্য ভূতের বাস, তাতে আর কারোরই সন্দেহ নেই। কিন্তু রোগীর বাড়ির লোক যখন ভরসা দিলে যে তারা নিজে তাকে পৌঁছে দিয়ে যাবে, তখন আর ভয় করবার কি আছে? 3 বার দুর্গা নাম স্মরণ করে হংসেশ্বর ডাক্তার ভর সন্ধ্যাবেলাতেই বেরিয়ে পড়লেন। রোগী দেখে ওষুধের ব্যবস্থা করে যখন ফিরলেন, তখন রাত 10টার বেশি নয়। ফুটফুটে চাঁদের আলো, তার উপর সঙ্গে আলো নিয়ে আসছে দুজন বিখ্যাত লাঠিয়াল। ডাক্তারবাবু নির্ভয়ে খোশ গল্প করতে করতে চলে আসছেন। বরং বেশ ভালোই লাগছিল। যে বটগাছটার সম্বন্ধে সকলের ভয়, তার নিচে দিয়ে আসতে তার বেশ গা ছমছম করলেও কেমন একটা গর্ববোধ হচ্ছিল। এমনই করে আস্তে আস্তে যখন প্রায় গ্রামের সীমানায় এসে পৌঁছিয়েছেন, আর মাত্র মাইলখানেক বাকি, হঠাৎ একটা মস্ত বড় ঘোড়া ছুটতে ছুটতে এসে প্রায় তাদের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। এত রাত্রে হঠাৎ একটা ঘোড়া দেখে এরা 3 জনই চমকে উঠলেন। ডাক্তারবাবু অবাক হয়ে সঙ্গের লোকেদের জিজ্ঞাসা করলেন, কার ঘোড়া হে? চমৎকার ঘোড়াটি তো। একজন ঘোড়াটিকে ভালো করে দেখে বললেন, খুব সম্ভব মদনগড়ের বাবুদের। তারা একটা নতুন ঘোড়া কিনেছেন, বোধহয় সেইটে। আর একজন বলল, হ্যাঁ, কিন্তু গায়ে তো দিন লাগাম পরানো, হয়তো রাস্তায় কোথাও সাবার ফেলে দিয়েছে। ডাক্তারবাবুর খুব ঘোড়ার শখ। তিনি ঘোড়াটার গায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে বললেন, কিন্তু দুষ্টু ঘোড়া বলে তো মনে হয় না। এক ঘোড়ার শখ, তার উপর সমস্ত দিন হেঁটে হেঁটে তার পায়ের আর কিছু ছিল না। ঘোড়াটি দেখেই তার লোভ হচ্ছিল। এটায় চড়ে যেতে পারলে আর 1 মাইল খানেক হাঁটার দুর্ভোগ আর ভুগতে হবে না। একজন সঙ্গী তার মনের ভাব বুঝে ফেললেন, বললেন, যাবেন নাকি এটাতে চড়ে? কাল সকালে খোঁজ করতে এলে ফিরিয়ে দিলেই চলবে। ডাক্তার মনে মনে লোভে উসখুস করলেন প্রকাশ্যে। একটু ইতস্তত করে বললেন, সে কি হয়, আর কার ঘোড়া এটা কে জানে, হয়তো বলবে। চোখ পাকিয়ে লাঠিয়াল সঙ্গী বলল, বললেই হলো নাকি? আমরা কি চুরি করেছি নাকি? জানতো চড়ে, যা হয় আমরা বুঝবো। বলে ছাতি ফুলিয়ে 2 ঘুষি মারল। আসল কথা, এতে তাদেরও স্বার্থ ছিল।
এখান থেকেই ডাক্তারবাবুকে ঘোড়ায় উঠিয়ে দিয়ে বিদায় করতে পারলে আর তাদের গ্রাম পর্যন্ত যেতে হতো না। ডাক্তারের নিজের তাগিদও কম নয়। তাড়াতাড়ি বললে ভালো, সকাল সকাল বাড়ি ফেরা নিতান্তই প্রয়োজন। দুজন বিখ্যাত লাঠিয়ালের ভরসা পেয়ে তিনি আর দ্বিধা করলেন না। টপ করে ঘোড়ায় উঠে বসলেন। ঘোড়া আস্তে আস্তে গ্রামের দিকে এগিয়ে চলতে লাগলো। তা দেখে লাঠিয়াল দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেদের গ্রামের দিকে ফিরে চলল। ডাক্তারবাবু এককালে বেশ ভালো ঘোড়সওয়ার ছিলেন। এখনো ঘোড়া দেখলে তার পা সুরসুর করে। অনেকদিন পর ঘোড়া পেয়ে তার ইচ্ছে হলো একটা ভালো ছাতক দেন। হাতে চাবুক ছিল না, কিন্তু একটা ভাঙা ছাতা তো ছিল। সেটা দিয়ে আঘাত করতেই ঘোড়াটা তীরের গতিতে ছুটল। বহু ঘোড়ায় এককালে তিনি চড়েছেন। অনেক বদখেয়ালি তেজি ঘোড়া তিনি শায়েস্তা করেছেন, কিন্তু কোনো ঘোড়া এত জোরে ছুটতে পারে তার ধারণাই ছিল না। থামাবার জন্য তিনি বহু চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই থামানো গেল না। ঘোড়া তীরের মতো হাওয়া কেটে ছুটল। মনে হলো মাটিতে যেন তার পাই ঠেকছে না। এক একখানা গ্রাম যেন চোখের নিমেষে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। বিলের রাস্তা, অর্থাৎ রাস্তা বলে এখানে কিছুই নেই, কেবল বাবলার বন চারিদিক। তার মধ্যে দিয়ে ঘোড়া বিদ্যুৎ বেগে কোন দিকে যে ছুটছে ডাক্তারবাবু কিছুই ঠিক করতে পারলেন না। কেবল বাবলার বনের মধ্যে দিয়ে ছুটতে দেখে মাথা নিচু করে ঘোড়ার গলাটা জড়িয়ে ধরলেন। হঠাৎ একটু ভরসা হলো কিছু দূরে একটা নদী দেখে। তিনি অনুমান করলেন রূপসী নদী, কারণ এখানে আর কোনো বড় নদী নেই। চাঁদের আলোতে নদীর জল চকচক করছিল। তা দেখে ভরসা হলো এইবার ঘোড়াটাকে থামাতে হবে। রূপসী প্রচণ্ড বড় নদী, জলও যথেষ্ট, কিন্তু এটুকু ভাবতে তার যতখানি সময় লাগলো ততক্ষণে ঘোড়া ওই নদীর ওপরে এসে পৌঁছেছে। এতক্ষণ পর্যন্ত ডাক্তারবাবুর জ্ঞান ছিল, কিন্তু ঘোড়া লাফিয়ে নদী পার হলো কি করে বুঝতে পারলেন না। ভয়ে তার সমস্ত শরীর কুঁকড়ে গেল। তিনি চোখ বন্ধ করলেন। এমনই করে কতক্ষণ চলেছিলেন তিনি জানেন না। হঠাৎ এক সময় দেখলেন প্রকাণ্ড এক রাজবাড়ির দেউড়ির ভেতর তিনি এসে থেমেছেন। সামনে দেখলেন একজন ঘোড়ার দিকে এগিয়ে আসছেন। চেপে ধরলেন তার ঘোড়াটাকে, তাকে পরম সমাদরে নামতে ইঙ্গিত করলেন। ডাক্তারবাবুর তখন জ্ঞান ছিল বলা চলে। তিনি চোখ মেলে সব দেখছিলেন এবং কান দিয়ে সব শুনছিলেন, কিন্তু কিছুই পরিষ্কার বুঝতে পারছিলেন না। চাকরের ইঙ্গিত মতো তিনি তার পিছু পিছু হলঘরের বারান্দায় গিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আর একজন চাকর পা ধোয়ার জল আর গামছা নিয়ে এলো। ডাক্তারবাবু হাত মুখ ধুয়ে বেশ অনেকটা সুস্থ হলেন। তারপরে হলঘরে গিয়ে বসলেন। মস্ত বড় হলঘর, নিচে ঘর জোড়া ফরাস পাতা, অনেকগুলো তাকিয়া এখানে ওখানে ছড়ানো। ওপরে ঝাড়ের আলোয় সমস্ত ঘর যেন ঝলমল করছে। আর সেই ঘরের মাঝখানে একটি বৃদ্ধ ভদ্রলোক চোখ বন্ধ করে নীরবে আলবোলা টানছেন। তার মাথায় প্রকাণ্ড বড় টাক ঝাড়ের আলোয় চকচক করছে। পাকা আমের মতো টুকটুকে তার গায়ের রং। গায়ে একটা ফিনফিনে হাত কাটা বেনিয়ান। বাঁ হাতে সোনার তাগাটাও দেখা যাচ্ছে। পরনে একখানি দামি ধুতি। কেমন যেন বিমর্ষভাবে তিনি বসে আছেন। তার দিকে তাকিয়ে
ডাক্তারবাবু নিজের অজান্তেই শিউরে উঠলেন। সেই বৃদ্ধ ভদ্রলোকের চোখ যেন মরা ছাগলের চোখের মতো ঘোলাটে। সে দৃষ্টিতে ডাক্তারবাবুর হাড়ের ভেতর পর্যন্ত বরফের ছোঁয়া লেগে গেল। তিনি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলেন। ঘর নিস্তব্ধ, কেবল দেওয়ালের বড় ঘড়িটা টিকটিক করছিল। ডাক্তারবাবু চেয়ে দেখলেন রাত্রি মোটে 12:05। ভয় করবার কিছু নেই। এতক্ষণ মাঠে মাঠে ঘুরছিলেন, এখন বরং লোকালয়ে ভদ্রলোকের আশ্রয়ে এসে পৌঁছিয়েছেন। তবু কেমন একটা অজানা ভয় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এক গ্লাস জলের জন্য কাকে বলা যায় ভেবে এদিকে ওদিকে চাইতেই একটা চাকর এসে রূপোর গ্লাসে 1 গ্লাস শরবত এনে তার সম্মুখে নামিয়ে দিলেন। ডাক্তারবাবু খুশি হয়ে তার দিকে চাইতেই তার চোখে চোখ পড়ে গেল। ডাক্তারবাবু চমকে উঠলেন, তার হাত কেঁপে উঠল। আশ্চর্য, এর চোখ তো ওই টাকমাথা ভদ্রলোকের মতো ঘোলাটে, কিন্তু তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। তিনি ঢকঢক করে এক নিঃশ্বাসে শরবতটা পান করে ফেললেন। আহ, এমন চমৎকার শরবত তিনি কখনো খাননি। শরীর যেন জুড়িয়ে গেল। তখনই আর একজন পান তামাক নিয়ে এলো। ডাক্তারবাবু তার চোখটা কিরকম দেখবার চেষ্টা করল, কিন্তু লোকটা যেন তার মনের মতলব বুঝতে পেরে ফিক করে একটু হেসে চোখ নামিয়ে সরে গেল। ডাক্তারবাবু এবার আর কিছু না বলে একটা পান মুখে দিয়ে তামাক টানতে লাগলেন। কোথাকার তামাক এটা? চমৎকার চমৎকার তামাক। খেতে খেতে সুখে তার চোখ বুজে আসলো। সেই বয়স্ক ভদ্রলোক তখনও এক মনে তামাক টেনে চলেছিলেন, কিন্তু একটা কথাও বলছিলেন না। বাইরে বহু লোকজনের আসা যাওয়া হচ্ছিল, কিন্তু তাদের কারোর মুখে হাসি ছিল না, কথাও নেই। কিন্তু তাদের কারোর মুখে হাসি নেই, কথাও নেই। আরও একটা আশ্চর্যের বিষয়, ডাক্তারবাবু চারিদিকে চেয়ে দেখেন সবাই চোখ নামিয়ে চলেছে। এতগুলো লোক যে এ বাড়িতে রয়েছে তা চোখে না দেখলে বোঝা যায় না। কথা তো কেউ বলছেই না, এমনকি তাদের পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। ডাক্তারবাবুর মনে হলো এই বাড়িতে হয়তো কারুর কোনো কঠিন অসুখ হয়েছে, হয়তো সবারই মনের অবস্থা খুবই খারাপ। ব্যাপারটা দেখে কর্তা বাইরে এসে গালে হাত দিয়ে বসেছেন। লোকজন মুখ দিয়ে কারুর কোনো কথা সচ্ছে না, কিন্তু ডাক্তারবাবু কিছুতেই বুঝতে পারছিলেন না এ বাড়িটা কাদের হতে পারে। এরা যে রাজা বিশেষ লোক তাতে সন্দেহ নেই। এদিকের 20-25 মাইলের ভেতরে প্রত্যেকটা গ্রামে কখনো না কখনো তিনি কোনো না কোনো উপলক্ষে এসেছেন। ঘোড়া অনেক জোরে দৌড়ে 2 ঘন্টার মধ্যে এখানে নিয়ে এসে ফেলেছে। তবে যতই জোরে ছুটুক, 2 ঘন্টায় আর কতই বা রাস্তা যাওয়া যায়। বহু চেষ্টা করেও এ বাড়ি ডাক্তারবাবু কখনো দেখেছেন বলে মনে করতে পারলেন না। ব্যাপারটা বুড়ো ভদ্রলোককে জিজ্ঞেস করবেন মনে করছেন, এমন সময় খাবারের ডাক এলো। ডাক্তারবাবু উঠে খেতে গেলেন। খাবারের আয়োজন দেখে ডাক্তারের চক্ষু স্থির। প্রকাণ্ড এক সোনার থালায় খান কয়েক ফুলকো লুচি, তার চারদিকে কত যে তরকারি থরে থরে সাজানো, গরিব ডাক্তারবাবু কখনো তার চোখে দেখেননি। রাত হয়েছে, অতিরিক্ত পথশ্রমে ক্ষুধাও কম লাগেনি। তিনি আর কাল বিলম্ব না করে খেতে বসে পড়লেন।
খেতে বসেই তার মনে হলো সবই আছে বটে, তবে কেবল এক টুকরো লেবু আর নুন নেই। কথাটা তার মনে উদয় হওয়া মাত্রই এক ঠাকুর এসে হাজির হলেন। হাতে বেকারিতে একটু নুন আর লেবু নিয়ে রেখে গেলেন। সব রান্নাই চমৎকার হয়েছিল, বিশেষ করে তোপসে মাছ ভাজা বড় ভালো লাগলো। এদিকে তোপসে মাছ বিশেষ পাওয়া যায় না। এই বাড়ির মালিক ভদ্রলোক কি করে কোথা থেকে এগুলো জোগাড় করেছেন কে জানে। ডাক্তারবাবুর মনে মনে হাসি পেল। ভদ্রলোক এত কষ্ট করে দুষ্প্রাপ্য তোপসে মাছ জোগাড় করেছেন আর গলদা চিংড়ি জোগাড় করতে পারলেন না। চিন্তা করা মাত্রই গলদা চিংড়ির মালাইকারি এসে উপস্থিত হলো। ডাক্তারবাবু কিন্তু এই কথা ভেবে দেখলেন না যে তিনি মনে মনে চিন্তা করা মাত্র কি করে এক একটা জিনিস এসে উপস্থিত হচ্ছে। ভাবলেন বোধহয় দিতে ভুলে গিয়েছিল, এখন এনে দিচ্ছে মাত্র। ফলের থালাটা কোলের কাছে টেনে এনে দেখলেন ফলের আর কিছু বাকি নেই, একমাত্র আম ছাড়া। তা এবারে এদিকে মোটেই আম হয়নি। এবছর অসময়ে বৃষ্টি হওয়ায় গোড়ায় মুকুল ভালোই হয়েছিল, কিন্তু ফাল্গুনের গোড়ায় কদিন যে কি কাল বৃষ্টি হলো, তার ফলে আর কোনো মুকুলই গাছে ধরেনি, সব ঝরে পড়ে গেছে। আম নেই সেই জন্যই। কিন্তু যে মুহূর্তে মালদহের ভালো ফজলি আম তার সামনে এলো, তখন তার আর বিস্ময়ের সীমা থাকল না। অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে চাইতেই তিনি দেখলেন আবার সেই চোখ, মরা ছাগলের মতো ঘোলাটে। ঠাকুর সঙ্গে সঙ্গে যেন অপ্রস্তুত হয়ে হেসে হেসে চোখ নামিয়ে চলে গেল। কিন্তু সেই এক মুহূর্তের দৃষ্টি ডাক্তারের হাড়ের ভেতর পর্যন্ত ঠক ঠক করে কাঁপিয়ে দিল। ডাক্তারবাবু পরম পরিতোষ সহকারে আহার করেও তেমন যেন তৃপ্তি পেলেন না। তার মন তখন বিভ্রান্ত হয়ে উঠেছে। কি যে করবেন ঠিক করে উঠতে পারলেন না। কস্তুরী সুবাসিত পান মুখে দিয়ে সুগন্ধি তামাক টানতে টানতে একবার মনে হলো যেন পালিয়ে যান। এই থমথমে বাড়ি, বিশেষ ওই বুড়ো ভদ্রলোকটিকে তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। ডাক্তারবাবু এখনো ঠিক সেই জায়গায় ঠিক তেমন করেই বসে, মুখে গড়গড়ার নল। মাঝে মাঝে ডাক্তারবাবুর মনে হচ্ছিল ভদ্রলোকের মাথাটা আসল নয়, শ্বেত পাথরের কিংবা অমনি কোনো কিছুর। কেবল থেকে থেকে ধূমপান করে প্রমাণ করছিলেন মাথাটা নকল নয়, আসলই। কিন্তু ভদ্রলোক চোখ তুলে তাকান না কেন, কথাই বা বলেন না কেন? এ কিরকম ভদ্রতা? এমন সময় ভেতর থেকে ডাক্তারবাবুর ডাক এলো রোগী দেখবার জন্য। রোগীর নামে ডাক্তারবাবু চাঙ্গা হয়ে উঠলেন। তাই বটে, বাড়িতে কঠিন রোগী না থাকলে লোকে এমন বিমর্ষ হয়ে চুপচাপ থাকে না। ডাক্তারবাবু উৎসাহের সঙ্গে ভেতরে গেলেন। কত ঘর কত বারান্দা যে পার হলেন তার আর ইয়ত্তা নেই। এত বড় বাড়ি রাজা রাজরাদের ছাড়া আর কারুর হতে পারে না। কিন্তু কোথাকার রাজা এরা? তিনি কি এদের নাম কখনো শোনেননি? কি জানি এই দেশ কোথায়? অবশেষে রোগীর ঘরে এসে উপস্থিত হলেন। প্রকাণ্ড বড় হলঘরের এক প্রান্তে একখানা মেহগনি খাটের ওপর রোগী আপাদমস্তক একখানা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে। তার মাথায় একরাশ চুল খাট থেকে মেঝেতে লুটিয়ে পড়েছে। শিউরে একখানি মোমবাতি মিটমিট করে জ্বলছে। সেই আলোয় এত বড় হলঘরের কিছুই আলোকিত হচ্ছিল না। কেমন অদ্ভুত ধরনের সবকিছু ঝাপসা দেখাচ্ছিল। খোলা জানলা দিয়ে ঘরের স্থানে স্থানে চাঁদের আলো এসে পড়ছিল। ডাক্তারবাবু অবাক হয়ে দেখলেন
সেই বুড়ো ভদ্রলোক ইতিমধ্যেই কি করে তার আগেই এসে এই ঘরের মাঝখানে বসে আছেন। এই ঘরের মেঝেতেও জাজিম পাতা, আর ভদ্রলোক নিচের ঘরের মতো অবিকল তেমনই করে বসে, চোখ নামানো, মুখে সেই গড়গড়া নল। তিনি নিঃশব্দে বসে আছেন। ডাক্তারবাবু একবার ঘরের চারিদিকে তাকিয়ে যেন কোনো কিছু ভ্রুক্ষেপ না করে রোগীর পাশের খালি চেয়ারটায় বসলেন। কারো দিকে না চেয়ে যেন দেওয়ালকে লক্ষ্য করে বললেন, আচ্ছা, কতদিন থেকে অসুখ হয়েছে? অসুখটা কি? কেউ জবাব দিল না। ডাক্তারবাবু আবার জিজ্ঞাসা করলেন, কই দেখি মা, আপনার হাতটা তো দেখি। এতক্ষণে যেন রোগীর দেহে স্পন্দন দেখা গেল, কিন্তু মুখের ঢাকা খুললে না। বোধহয় স্ত্রীলোক হবে। ডাক্তারবাবু আবার এগিয়ে এসে আর একবার বললেন, আচ্ছা, দেখি একবার আপনার হাতখানা। বলে হাত বাড়াতেই আর একখানা হাত চাদরের ভেতর থেকে বেরিয়ে ধীরে ধীরে তার হাতে এসে ঠেকল। মাংসহীন হাত, আস্ত একখানা হাড়। ডাক্তারবাবুর সমস্ত দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। ভয় তিনি চোখ বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে মোমবাতি নিভে গেল। হা হা করে চারিদিক থেকে একটা বিকট আওয়াজ উঠল। মনে হলো যে সেই শব্দে সমস্ত বাড়িটা বোধহয় হুড়মুড় করে তার মাথায় ভেঙে পড়বে। আর চোখ বন্ধ করেও তিনি দেখতে পেলেন হাজার জোড়া ঘোলাটে চোখ চারিদিকে হাওয়ায় নেচে নেচে বেড়াচ্ছে, আর মিটিমিটি হেসে ইশারা করে তাকে যেন ডাকছে। এতে ডাক্তারবাবু অজ্ঞান হয়ে চেয়ার থেকে সশব্দে মেঝেতে পড়ে গেলেন। যখন তার জ্ঞান হলো তখনও ভালো করে ভোর হয়নি। দেখলেন বাড়িটা বড় বটে, কিন্তু রাত্রেই যে ঐশ্বর্য তিনি দেখেছেন তার কিছুই এখানে নেই। দেওয়ালে চুন বালি খসে পড়েছে, ঘুলঘুলিতে হাজার হাজার চামচিকে বাসা বেঁধেছে, আর ঘরের মধ্যে ভীষণ একটা দুর্গন্ধ উঠেছে। মেঝেতে কাল যে জাজিম দেখেছেন তার চিহ্ন মাত্র সেখানে নেই। যে লোকজনও দেখেছেন তাও অদৃশ্য হয়েছে। ঘরের এক প্রান্তে একটা খাট আছে বটে, কিন্তু মেহগনির নয়, একটা সাধারণ পায়া ভাঙা তক্তপোষ। ওর ওপরে যে ছেঁড়া তুষকটা আছে তার থেকে ইঁদুরের তুলো বার করে ঘরময় ছড়িয়েছে। ডাক্তারবাবু প্রায় হামাগুড়ি দিয়ে বাইরে এসে বসলেন। চেয়ার থেকে পড়ে যাওয়ার ফলেই হোক বা বহুদিন পরে ঘোড়ায় চড়ার জন্যই হোক, সর্বাঙ্গে তার বড়ই ব্যথা। চারিদিকে তাকিয়ে দেখতে লাগলেন যদি কারুর দেখা পাওয়া যায়। এমন সময় দেখা গেল একটা আধবুড়ো লোক আপন মনে হনহন করে আসতে আসতে হঠাৎ তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। একবার মনে হলো বুঝি ছুট দেবে। ডাক্তারবাবু তাড়াতাড়ি ডাকলেন, আচ্ছা মশাই, শুনছেন? এটা কোন জায়গা বলতে পারেন? মানুষের গলা শুনে লোকটা যেন আশ্বস্ত হলো, তবু দূর থেকেই বলল, হ্যাঁ, আগে আগে মহেশতলা, মালদা জেলা। বলেন কি? সে তো অনেক দূর। তা বোম্বাই থেকে অনেক দূর বই কি, এখান থেকে কাছেই। লোকটা এতক্ষণে কাছে এলো, হেসে বলল, কোত্থেকে আসছেন মশাই? ডাক্তার বুঝি? আগে হ্যাঁ, ডাক্তার। আসছি মুর্শিদাবাদ থেকে, জঙ্গিপুরের কাছে আমার বাড়ি। বুঝেছি।
কি বুঝলেন বলুন তো? এখানে আসুন, বসুন। লোকটা তার কাছে এসে বলল, এই যে বাড়ি দেখছেন, এরা এককালে ওই রাজা ছিলেন। ইদানিং অবস্থা খারাপ হয়ে এসেছিল। কিছুদিন আগে এই গ্রামে হঠাৎ কলেরা দেখা দিল। কলেরার জোর লাগতেই এখানকার সরকারি হাসপাতালের ডাক্তার একদিন রাতে প্রাণের ভয়ে স্ত্রী পুত্র নিয়ে সরে পড়লেন। কিন্তু সেই রাত্রেই রাজবাড়িতে কর্তাবাবুর একমাত্র মেয়ের কলেরা হলো। গ্রামে তো আর তখন ডাক্তার নেই। চারিদিকে ঘোড়া নিয়ে লোক ছুটল। যেখান থেকেই হোক ওই একজন ডাক্তারকে ধরে আনতে হবে। কিন্তু ডাক্তার তো আর পাওয়া গেল না। কর্তাবাবুর পেয়ারের ঘোড়া মশাই, অমন ঘোড়া আমরা চোখে আজ পর্যন্ত দেখিনি। মাঝখান থেকে সেটারও যে কি হলো, ওই রাস্তাতেই মারা গেল। আর ভোর হতে না হতেই রাজবাড়ির সমস্ত লোকও শেষ হয়ে গেল। সে এক আশ্চর্য ব্যাপার মশাই, যেন বলতে পারেন ওই ভোজবাজি। কর্তাবাবুর কথা উঠতেই ডাক্তার শিউরে উঠলেন, বললেন, তারপর 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 আর কি মশাই? মাঠে কোনো ডাক্তারকে রাতে একলা পেলে আর রোগ কেনে। আপনি একা নন, এর আগে আরো 2-3 জন ডাক্তারের তো এমন বিপদ হয়েছিল। আচ্ছা, 100 মাইল ফিরতে হবে। এই বেলা আমার এখানে খাওয়া দাওয়া করবেন, চলুন। ও বেলা না হয় অন্য ব্যবস্থা করে নেবেন আপনি। এ কথা শুনে ডাক্তারবাবু উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, হ্যাঁ, তাই চলুন। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প ডাক্তারের বিপদ। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।